নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প নদীর দুতীর। শুনতে থাকুন আজকের গল্প নদীর দুতীর। তখন থেকে ডাকা হচ্ছে স্বপ্নাকে, কোনো সাড়া নেই। সে তখন আয়নার সামনে বিভোর। কাল রাত্রিরে কিনে আনা হয়েছে আকাশি নীল রঙের অর্গানজা শাড়িটা। রাত্রিরেই সেটা একবার পরেছিল স্বপ্না। সকালে উঠে আবার শাড়িটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে। আর পরে শাড়ির উপরেই সেটা কোনো ক্রমে জড়িয়ে আঁচলটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তার 17 বছরের শরীর যেন এখন অনেক হালকা হয়ে গেছে। এখন সে অনায়াসেই উড়ে যেতে পারে। বন্দনা দরজার কাছে উঁকি দিয়ে মেয়েকে দেখে রাগ করবার বদলে হেসে ফেলল। তবু মৃদু ধমক দেবার সুরে বলল, এই তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? স্বপ্না ঘুরিয়ে তাকিয়ে বলল, কি তুই চান করতে যাবি না? 9:30 বেজে গেল। শাড়িটা পাট করতে করতে স্বপ্না বলল, মা আজ এটা পরে কলেজে যাব? বন্দনা বললে, না না, আজ পড়িস না, পরশুদিন তোর জন্মদিন, সেদিন নতুন শাড়ি পরতে হবে না? আজই পুরনো করে ফেলবি নাকি? বড্ড ইচ্ছে করছে যে মা। না, আজ আমার মেরুন শাড়িটা পরে যা, ওতেও তোকে ভালো মানায়। যা চটপট চান করে নে। আমি তো 1 ঘন্টা পরে বেরোবো মা, আমার তো আজ 12টায় ক্লাস। একটু বাদে বন্দনা যখন স্নান সেরে এলো, তখনও স্বপ্না আয়নার কাছে। কিছুদিন ধরে এই হয়েছে মেয়ের এক রোগ, আয়নার কাছ থেকে আর নড়ে না। দরজা বন্ধ করে এসে বন্দনা বলল, এবার সর, আমি কি চুলটুল আঁচড়াবো না? বন্দনার মুখে এখনো বিন্দু বিন্দু জল লেগে আছে। বাথরুম থেকে শুধু ব্রা পরে এসেছে। এখন আলনা থেকে লাল ব্লাউজটা নিয়ে পরতে লাগলো। আঁচল খসে গেল পিঠ থেকে। মেয়ের থেকে বন্দনা বেশি ফর্সা। তার চওড়া পিঠ, কোমর এখনো সরু। একটু সরে দাঁড়িয়েছে স্বপ্না। মায়ের দিকে মুগ্ধভাবে তাকিয়ে আস্তে আস্তে বলল, মা তোমার ফিগারটা কিন্তু এখনো সুন্দর। বুড়ি হয়ে গেছি, এখন আবার কি ফিগার? না, মোটেই তুমি বুড়ি হওনি। কি তোমাকে বুড়ি বলে? বুড়ি হব না? এখন থেকেই তো মেয়ের বিয়ের চিন্তা করতে হবে। আহা, তোমার যেন ঘুম হচ্ছে না? বন্দনা আর পরিতোষ একসঙ্গে অফিসে যায়। পরিতোষ এর মধ্যে খেতে বসে গেছে। বন্দনা তাড়াতাড়ি চুল আঁচড়ে মুখে ক্রিম ঘষে চলে এলো খাবার ঘরে। ঠাকুরই খাবার পরিবেশন করে, তবে বড় মাছের টুকরোগুলো বন্দনাই জোর করে পরিতোষকে খাওয়ায়। পেটের গন্ডগোলটা শুরু হবার পর থেকেই পরিতোষের চেহারাটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। বয়সের তুলনায় তাকে বয়স্ক দেখায়। পরিতোষ জিজ্ঞাসা করল, স্বপ্নার এখনো হলো না? ওর আজ দেরিতে ক্লাস। খেয়ে দে স্বামী স্ত্রী যখন বেরুচ্ছে, তখনও স্বপ্না বাথরুমে গান গাইছে গুনগুন করে। ছোট ছেলের স্কুল থাকে অনেক সকালেই। যাবার সময় বন্দনা চেঁচিয়ে বলে গেল, স্বপ্না তুই 4টের মধ্যেই ফিরবি তো? দেখিস কখন যেন খেয়ে নেয়। বাড়ি থেকে বড় রাস্তা পর্যন্ত 3 মিনিটের পথ। ঠিক মোড়ের মাথায় এক দঙ্গল ছেলে রোজই দাঁড়িয়ে থাকে। এরা বেকার, যদিও জামা কাপড় ফিটফাট, সব সময় হাতে সিগারেট। বন্দনা এই জায়গাটুকু মুখ নিচু করে থাকে। ছেলেগুলো একেবারে রাক্ষসের মতন তাকায়, মাঝে মাঝে বাঁকা বাঁকা মন্তব্যও করে। কত অনায়াসে উচ্চারণ করে অসভ্য কথা। পরিতোষ আজকাল সব সময় চিন্তিত থাকে। সে এসব কিছু লক্ষ্য করে না। যতক্ষণ না মিনিবাস আসে ততক্ষণ অস্বস্তি হয় বন্দনার। যদিও অফিস যায় একই সঙ্গে, কিন্তু একসঙ্গে ফেরা হয় না। পরিতোষকে অনেক বেশিক্ষণ থাকতে হয়।
তাছাড়া বন্ধুদের সঙ্গে আড্ডা আছে। বন্দনা কিন্তু অফিস থেকে বেরোয় কাঁটায় কাঁটায় 5টায়। মা বাবা বেরুবার একটু বাদে স্বপ্না বেরুলো। মোড়ের মাথায় তখনও সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। স্বপ্না কিন্তু মুখ নিচু করে না, সোজা গটকটিয়ে হেঁটে এসে দাঁড়ায় ট্রামের জন্যে। সেই ট্রামে দুষ্ট পরে লাফিয়ে ওঠে আরেকটি ছেলে। এর নাম গৌতম। সে স্বপ্নার পাশেই এসে দাঁড়ায় এবং কন্ডাক্টরকে দেখে স্বপ্না পয়সা বার করতে গেলেই গৌতম তার আগেই একটা 1 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে, 2খানা। স্বপ্না ভুরু কুঁচকে বলে, আপনি আবার আজ আমার টিকিট কাটছেন? অফিসে বন্দনার কাজের চাপ খুব বেশি নয়। কাজে ফাঁকি না দিয়েও গল্প করবার সময় পাওয়া যায়। আরও 4টে মেয়ে আছে অফিসে। তাদের মধ্যে 2জনকে বন্দনা খুব হিংসে করে। এমনিতে কোনো কারণ নেই হিংসে করবার, 4জনেরই একই পোস্ট, একই মাইনে। কিন্তু বন্দনা কেন বেশি সুন্দরী? কেন তার বয়স বোঝা যায় না? কেন সে সাজে? কেন হাত কাটা ব্লাউজ পরে? মাঝে মাঝে পাশের অফিস থেকে বিদ্যুৎ আসে আড্ডা মারতে। বিদ্যুৎ পরিতোষের বন্ধু। বিরাট লম্বা লম্বা চুল রেখেছে, মাঝে মাঝেই আঙুল দিয়ে চিরুনির মতো আশায়। বন্দনার ঘরে এসে টেবিলের উল্টো দিকের চেয়ারটায় ঝপাং করে বসে পড়ে বলে, তোমাদের এখানটায় বেশ হাওয়া আছে, জানলা দিয়ে বাইরের মাঠ দেখা যায়। বিদ্যুতের অফিসের ঘর এয়ার কন্ডিশনড, সেই জন্যেই বোধ হয় সে মাঝে মাঝে এখানে হাওয়া খেতে আসে এবং নির্লজ্জ চোখে বন্দনার যৌবনের তারিফ করে। বিদ্যুৎ এমন একজন দুর্জন যাকে ভালো না লেগেও উপায় নেই। বিয়ে করেনি, বহু মহিলার সঙ্গে তার সংসর্গ, বহু বিদিত। সে খুব সুন্দর কথা বলতেও পারে। সাধারণভাবে মহিলাদের স্থাবকতা নয়, তার কথার মধ্যে গভীরতা আছে। সে সত্যিকারের জ্ঞানী লোক, কিন্তু লোকে যাকে চরিত্র বলে সেটা বেশ দুর্বল। পরিতোষ কেমন আছে এখন? ভুগছে এখনো? বন্দনা কফির কাপে চুমুক দিয়ে বলল, ডাক্তার বললে আলসার হয়নি, তবুও সাবধানে থাকতে হবে। ওকে রোজ রাত্রির বেলায় একটু ব্র্যান্ডি খেতে বলো। ওসব কিছু ওর সহ্য হয় না। আপনি তো অনেকদিন আসেন না আমাদের বাড়ি, একদিন আসুন না। সন্ধ্যের পর আমার কোথাও যাওয়া হয় না। এখন কার সঙ্গে প্রেম চলছে? বিদ্যুৎ চওড়াভাবে হাসল, তারপর বন্দনার চোখে চোখ রেখে বলল, শুধু তোমার সঙ্গেই এখনো কিছু হলো না। বন্দনা শুধু বলল, হা হা। শুধু ওই কথাটারই অনেক মানে। কথাটা বলেই বন্দনা বুকের আঁচল ঠিক করে নিল। বিদ্যুৎ বলল, তোমার তো কোনো কাজ নেই দেখছি, চলো আমার অফিসে চলো। কেন, আপনারও কাজ নেই? আজ আর কিছু করতে ভালো লাগছে না। বিদ্যুতের অফিসে বন্দনা 2-1বার গেছে। পরিতোষকে তার অফিসের কাজেই এদিকে মাঝে মাঝে আসতে হতো, তখন কিছুক্ষণের আড্ডা জমতো করে। স্ত্রীর অফিসে আসা পরিতোষ পছন্দ করে না। বিদ্যুতের অফিস থেকে টেলিফোনে সেই সময় ডেকে পাঠানো হতো বন্দনাকে। তাছাড়াও এরপরে একা একাও 2-1বার গেছে বন্দনা। খুব গরমের সময় ওই ঠান্ডা ঘরে কিছুক্ষণ কাটিয়ে আসতে মন্দ লাগে না। বিদ্যুৎ তার একলা ঘরে থাকে, চতুর্দিকে বন্ধ ঘর। একদিন বিদ্যুৎ বন্দনার পিঠে হাত দিয়ে তাকে কাছে টানতে চেয়েছিল। হঠাৎ বন্দনা বলল, না আজ আর যাব না, আপনার ঘরটা বড্ড ঠান্ডা। বিদ্যুৎ উঠে দাঁড়ালো। বন্দনা শরীরের দিকে শেষবার দৃষ্টি বুলিয়ে বলল, বন্দনা, তুমি কখনো কোথাও হেরে গেছ? তার মানে? তোমার মুখে সবসময় বেশ একটা ঝলমলে ভাব থাকে, কিন্তু বয়স হচ্ছে তো, এবার থেকে নানা জায়গায় হাঁটতে শুরু করবে। বয়সের খোঁটা দিচ্ছেন? না হয় 40 পেরিয়েই গেছে। 40 হয়ে গেছে নাকি?
তা এরকম 40 মন্দ না। অফিসের দু একজন লোক এখনো বন্দনার সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করে। বন্দনা সবসময় এড়িয়ে চলে এসব ব্যাপার, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না। তার হাসি মুখ কেউ কখনো ম্লান হতেও দেখেনি। কিন্তু সে কখনো অফিসের কারোর সঙ্গে একা সিনেমা দেখতে যায়নি, একা কারুর গাড়িতে চাপেনি। ডালহৌসি থেকে বেরিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত বন্দনা হেঁটেই যায়, তারপর সেখান থেকে লেডিজ ট্রাম ধরে। এতে অফিসের অন্য লোকেদের সঙ্গে একসঙ্গে বাড়ি ফেরা এড়ানো যায়। মেয়ে বড় হয়ে গেছে, ছেলেকেও পড়াবার জন্য রোজ সন্ধেবেলা মাস্টারমশাই আসেন। সুতরাং বন্দনার হুড়োহুড়ি করে বাড়ি না ফিরলেও চলে। কিন্তু একদিনও বন্দনা পরিতোষের পরে বাড়ি ফেরেনি। বাড়ি ফিরে পরিতোষ হাতের কাছে কাঁচা গেঞ্জি ও পায়জামা না পেলে ছোট ছেলেদের মতন রাগারাগি করে। তাই বন্দনা ঠিকঠাক গুছিয়েই ডাকে। অবশ্য বন্দনার একটা গোপন ব্যাপার এখনো আছে। মাসে একবার দুবার অন্তত সঞ্জয়ের সঙ্গে দেখা না করে পারে না। সঞ্জয়ের সঙ্গে সেই কলেজ জীবন থেকে তার সম্পর্ক। ওদের বিয়ে করার খুব অসুবিধে ছিল দুজনের দিক থেকেই, কিন্তু দুজনের প্রতি চুম্বকের টানে বাঁধা। সঞ্জয়ও পরে বিয়ে করেছে, 3টে ছেলে মেয়েও হয়ে গেছে, কিন্তু বন্দনা আর সঞ্জয়ের বন্ধুত্ব এখনো ঠিক একই রকম রয়ে গেছে। ওরা কখনো বেশি দূর এগোয়নি। বিয়ের ঠিক পরের বছরই বন্দনা স্বামীকে লুকিয়ে 2বার সঞ্জয়ের সঙ্গে শুয়েছিল। তবে এখন আর ওসব দিকে একদম যায় না। কদাচিৎ সঞ্জয় তাকে 2-1টা চুমু খায়, কখনো বুকের উপর মাথাও রাখে। আবার এমনও হয় ঘন্টার পর ঘন্টা গল্প করে যায় দুজনে, কিন্তু পরস্পরকে স্পর্শও করে না। হঠাৎ অফিস ছুটি হয়ে গেলে কিংবা কোনো দিন নিজেই অফিস থেকে একটু আগে ছুটি নিয়ে বেরিয়ে বন্দনা দেখা করে সঞ্জয়ের সঙ্গে। দুপুর রোদ্দুরে গঙ্গার ধারে খুব একটা নির্জন জায়গা খুঁজে নিয়ে বসে, কিংবা খিদিরপুরের দিকে খুব সাধারণ কোনো চায়ের দোকানে, যেখানে বন্দনা বা পরিতোষের চেনাশুনো কেউ কখনো যাবে না। সঞ্জয়কে তার এখনো অনেক কিছু বলার থাকে, এমন অনেক ব্যক্তিগত সমস্যা যা স্বামীকেও বলা যায় না, কিন্তু সঞ্জয়কে বলা যায়। তাছাড়া সঞ্জয় পারিবারিক জীবনে সুখী নয়। বন্দনার কাছে এসে বসলে সে কিছুক্ষণের জন্য সত্যিকারের আনন্দ পায়, তার চোখ মুখ দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক মাস ধরে যেন সঞ্জয়ের সঙ্গে দেখা করতেও ভয় ভয় করে বন্দনার। কোনোদিন হয়তো সঞ্জয়ের জন্য অপেক্ষা করছে সে, সঞ্জয় আসতে দেরি করছে। আগে এরকম হলে সে খুবই রেগে যেত। একলা একটা রাস্তায় দাঁড়িয়ে থাকতে খুব খারাপ লাগে। আজকাল একটুক্ষণ দাঁড়াবার পরই বন্দনার মনে হয় সঞ্জয় বোধহয় কোনো কারণে আটকে পড়েছে, সে আসতে পারবে না। সেই জন্য বন্দনার মন খারাপ হয় না, বরং খানিকটা স্বস্তির সঙ্গে ভাবে, যাক, আজ আর গোপনীয়তার বোঝা বইতে হবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবে। নিজেই সে তার এই মনোভাবের জন্যে এক এক সময় অবাক হয়েছে। সঞ্জয় সম্পর্কে তার আকর্ষণ কি কমে যাচ্ছে, নাকি গোপনীয়তার ভয়টাই বেড়ে উঠছে ক্রমশ? কেন? সে তো কোনো অন্যায় করেনি। বিবাহিতা নারীর কি বন্ধু থাকতে পারে না? কিন্তু কেউ তো এখনো জানতে পারেনি। পরিতোষ বিন্দু মাত্র সন্দেহ করে না। স্ত্রীর কাছ থেকে সে কিছুই এক বিন্দু কম পায় না। বন্দনার নিজের মনের মধ্যে কি আলগা হয়ে যাচ্ছে সবকিছু? এটাই কি বয়স বাড়বার লক্ষণ? শহীদস্তম্ভের কাছে দাঁড়িয়েছিল বন্দনা। আজ বোধহয় সত্যিই সঞ্জয় আসবে না। তবু আর 5 মিনিট অন্তত দেখা যাক। একটা ট্যাক্সি ঘজ করে থামলো একটু দূরে। সেটা থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে এলো বিদ্যুৎ। তুমি এখানে দাঁড়িয়ে? বন্দনার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। যদি হঠাৎ এক্ষুনি সঞ্জয় এসে পড়ে, এমনকি দূর থেকেও যদি সঞ্জয় দেখে,
যে বন্দনা অন্য একটি পুরুষের সঙ্গে কথা বলছে? তা হলেই সে মন খারাপ করে বসবে। সঞ্জয় দারুণ স্পর্শকাতর। স্বামীর চেয়ে প্রেমিকটা বেশি ঈর্ষাপরায়ণ হয়। মুখে হাসি এনে বন্দনা বলল, এমনি, মাসে যা ভিড়। চলো চলো, আমার সঙ্গে চলো। আপনি কোথায় যাচ্ছেন? ডালহৌসির দিকে। কিন্তু তুমি কোথায় যেতে চাও বলো, আমি পৌঁছে দিচ্ছি। না না, তার দরকার নেই, আমি অন্যদিকে যাব। বিদ্যুৎ একেবারে বন্দনার মুখোমুখি দাঁড়িয়ে বলিষ্ঠভাবে বললে, কেন? আমি পৌঁছে দিলে কোনো দোষ আছে? বন্দনা জানে বিদ্যুৎ শুধু পৌঁছে দেবে না, সে আগে কোনো রেস্টুরেন্টে একটু বসে যাওয়ার জন্য পেড়াপিড়ি করবে। অন্তত ট্যাক্সির মধ্যে বসে হাত ধরবার চেষ্টা করবেই। এছাড়া বিদ্যুৎ পারে না। বন্দনা দৃঢ় স্বরে বলল, না, আমার দরকার নেই। শুধু শুধু আপনাকে নিয়ে কেন উল্টো দিকে যাব? বন্দনা হাঁটতে লাগল। সঞ্জয়ের জন্য আর দাঁড়িয়ে থাকা যায় না। বাড়ির মোড়টায় ট্রাম থেকে নেমে বন্দনা দেখল স্বপ্না একটি ছেলের সঙ্গে কথা বলছে। ছেলেটার চেহারা রোগা পাতলা, মাথা ভর্তি বড় বড় চুল, ধুতি পাঞ্জাবি পরা। আজকাল তো ছেলেদের ধুতি পাঞ্জাবি পরতে দেখাই যায় না। ছেলেটা হাত পা নেড়ে কথা বলছে খুব। একটা শ্যাম্পু কেনবার দরকার ছিল। বন্দনা একটা স্টেশনারি দোকানে দাঁড়ালো আর চোখে দেখতে লাগলো ওদের। সঞ্জয়ের সঙ্গে দেখা হলো না বলে তার মনটা ভার হয়েছিল এতক্ষণ। এখন কেটে গেল সেটা মেয়েকে দেখে। ছেলেটা স্বপ্নার হাত ব্যাগটা নিয়ে টানাটানি করছে। স্বপ্না কিছুতেই দেবে না। ছেলেটা তবু জোর করে নিল। ব্যাগ খুলে কি যেন নিয়ে নিল। বন্দনা ভাবল, চুপি চুপি রাস্তা পার হয়ে যাবে, মেয়ে যেন দেখতে না পায়। স্বপ্না এখন তাকে দেখলে লজ্জা পাবে। তবু রাস্তা পার হতে গিয়ে দেখল স্বপ্নাও সেদিকে আসছে। ছেলেটা চলে গেছে। মাকে দেখতে পেয়ে স্বপ্না কিন্তু চমকালো না, কিংবা অবাকও হলো না। বেশ সপ্রতিভ গলায় বলল, মা, তুমি আজ তাড়াতাড়ি ফিরলে যে? বলেছিলে না দেরি হবে? বন্দনা বলল, অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল যে। সেই শাড়িটাই পরেছিস? কি অসভ্য মেয়ে রে তুই। স্বপ্না হেসে ফেলে বলল, লোভ সামলাতে পারলাম না মা। জন্মদিনের দিন একটা পুরনো শাড়ি পরিস তাহলে। এইটাই তো, তখনও নতুন থাকবে। দুদিনে কি কোনো শাড়ি পুরনো হয়? বন্দনার খুব ইচ্ছে করছে ওই ছেলেটাকে সেই কথা জানতে। কি নিল সে স্বপ্নার ব্যাগ থেকে? কিন্তু মুখ ফুটে সে কথা জিজ্ঞেস করতে পারল না। মেয়ে যদি ভাবে মা তার ওপর গোয়েন্দাগিরি করছে। রাস্তার এপারে এখনো কতগুলো ছেলে দাঁড়িয়ে জটলা করছে। সকাল বিকেল ওরা ঠিক ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকে। ওদের কি পায়ে ব্যথাও করে না? একটা ছেলে শীষ দিয়ে উঠল। একজন বিশ্রীভাবে গেয়ে উঠল একটা হিন্দি গানের কলি। বন্দনার মুখটা লাল হয়ে গেল। মেয়ে কি ভাবছে? ছি ছি ছি, এ পাড়ার ছেলেগুলো এত অসভ্য। বন্দনাকে দেখলে দুবেলাই এরকম জ্বালাতন করবে। বন্দনা আঁচলটাকে সারা গায়ে চাপা দিল। পাড়ায় মাত্র কয়েক মাস আগে তারা বাড়ি বদল করে এসেছে। এখনো তাদের অনেকেই চেনে না। আগের পাড়ার ছেলেগুলো কখনো এরকম করতো না, বরং বৌদি বলে খুব খাতির করত। স্বপ্না বলল, এই পাড়াটা একদম ভালো না মা, আগের পাড়াটা অনেক ভালো ছিল। বন্দনা বলল, এখানকার বাড়িটা তো ভালো, আগের বাড়ির বাথরুমটা যে এত খারাপ ছিল। তা হোক মা, এ পাড়ার ছেলেগুলো বড্ড অসভ্য। বন্দনা অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। এইটুকু মেয়ে, এর মধ্যেই এসব চিন্তা তার মাথায় ঢুকলো কেন? পরক্ষণেই বন্দনার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। স্বপ্না তো আর তেমন ছোট নেই। ওর মতন বয়সেই তো বন্দনার সঙ্গে সঞ্জয়ের ভাব হয়েছিল।
একটু আগে ছেলেগুলো যে অসভ্য আওয়াজ করে উঠল, সে কি তাহলে স্বপ্নাকে দেখেই? বন্দনা ভেবেছিল। বন্দনা আর স্বপ্না পাশাপাশি হাঁটলে কিছুতেই মনে হয় না মা আর মেয়ে, মনে হয় দুই বোন। কাল থেকে অফিস যাবার সময় বন্দনা আর হাত কাটা ব্লাউজ পরবে না। স্বপ্নার জন্মদিনে বিশেষ কারুকে নেমন্তন্ন করা হয়নি। স্বপ্নার 5টি বান্ধবী এসেছিল শুধু। পরিতোষ মেয়ের জন্যে আর একটি নতুন শাড়ি কিনে এনেছে। মেয়ে বাবার বড্ড আদুরে। আগের কেনা শাড়িটা স্বপ্না আগেই পরে ফেলেছে বলে সে বলেছিল, কি দুষ্টু মেয়ে দেখেছ, 2টো শাড়ি আদায় করবার মতলব। বন্দনা বলল, তুমি কিনতে গেলে কেন আর একটা? পরিতোষ বলল, দেখো না, সামনের বছর ঠিক জন্মদিনে সকালবেলা বেরিয়ে গিয়ে শাড়ি কিনে আনবো, তার আগে কিছুতেই আনছি না। বন্দনা হেসে তবু বলেছিল, মানে আমার জন্মদিনে তো তুমি শাড়ি কিনতে ভুলেই গিয়েছিলে, আর মেয়ের বেলা দুটো। তোমার কথা আর মেয়ের কথা কি এক হলো? ও ছেলে মানুষ, নতুন শাড়ি পরতে শিখেছে, ওর তো শখ বেশি হবেই। স্বপ্নার বান্ধবীরা চলে গেছে, এবার ওরা নিজেরা খেতে বসবে। এমন সময় বিদ্যুৎ এসে হাজির। যদিও মাথার চুলে সামান্য পাক ধরেছে, তবু একটা জলজলে হলুদ রঙের শার্ট পরেছে বলে তাকে দেখাচ্ছে খুব সুন্দর। সে ঢুকেই বলল, পরিতোষ, তোর নাকি শরীরটা খারাপ? বন্ধুকে দেখে খুশি হয়ে উঠল পরিতোষ। বলল, এসেছিস? তোর তো আজকাল পাত্তাই পাওয়া যায় না, বস বস। বিদ্যুৎ বন্দনার দিকে এক পলক তাকিয়ে বলল, বন্দনার কাছ থেকে তোর খবর পাই মাঝে মাঝে। বন্দনা বলল, বসুন। এই স্বপ্না, তোর বিদ্যুৎ কাকাকে প্রণাম কর। বিদ্যুৎ চমকে উঠে বলল, আরে এ মেয়েটা কে? এই স্বপ্না নাকি? কবে এত বড় হয়ে গেল? এ তো দেখছি একেবারে পুরোপুরি একটা লেডি। স্বপ্না প্রণাম করবার জন্য নিচু হতেই বিদ্যুৎ তার হাত ধরে ফেলে বলল, কেন প্রণাম করবার ঘটা কেন? কি হয়েছে? ওর কি বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? বন্দনা বললে, না, আজ ওর জন্মদিন। পরিতোষ বলল, আজ ও 18তে পা দিল। বিদ্যুৎ বলল, তাই নাকি? তার মানে তোর মেয়ে তো আজ অ্যাডাল্ট। ইস, আমার তো কিছু একটা জিনিস নিয়ে আসা উচিত ছিল, জানতাম না। বন্দনা বলল, আমরা যে কারুকেই বলিনি, এমনি নিজেদের মধ্যে। বিদ্যুৎ স্বপ্নার দিকে চেয়ে বলল, ঠিক আছে স্বপ্না, এই উপলক্ষে কিন্তু তোমাকে একদিন আমি ট্রিট করব। তুমি আমার সঙ্গে সিনেমা দেখবে আর বাইরে খাবে। বন্দনা বলল, এই স্বপ্না, যা তোর কাকাবাবুর জন্যে একটু মিষ্টি নিয়ে আয়। আমি মিষ্টি ফিষ্টি খাই না। আহা, একটু পায়েস তো খাবেন। পায়েস? পায়েস হয়েছে বুঝি? তা খেতে পারি, অনেক দিন খাইনি। ঠাকুর চাকরেরা তো পায়েস রান্না করে দেয় না। পরিতোষ বললে, তুই আর বিয়ে থা করলি না তাহলে? চেয়ারে গ্যাঁট হয়ে বসে বিদ্যুৎ বলল, বেশ আছি ভাই। যাগ্গে, তোর কি হয়েছে বলতো? এত ভুগছিস কেন? পরিতোষ অসুখের গল্প করতে ভালোবাসে। তার পেটের গন্ডগোলের দীর্ঘ বর্ণনা দিয়ে বলল, এ বছরটা এই রকম ভুগতেই হবে, চিকিৎসা করেও লাভ নেই। কেন ভুগতেই হবে কেন? না রে, কাল একজন খুব ভালো জ্যোতিষীকে আমার কুষ্ঠিটা দেখিয়েছিলাম। শনি এখন বকরি হয়েছে রে, বৃহস্পতির ওপর যদি শনি এসে পড়ে। বিদ্যুৎ হাহা করে খুব উঁচু গলায় হেসে উঠল। বন্দনা বলল, আপনি বুঝি এসব বিশ্বাস করেন না? বিদ্যুৎ বন্দনার কথার উত্তর না দিয়ে পরিতোষের দিকে তাকিয়ে বলল, তুইও শেষে ঠিকুজি কুষ্টিতে বিশ্বাস করতে শুরু করলি? এসব হচ্ছে হেরে যাবার লক্ষণ। বয়স বাড়লে এরকম হয়।
পরিতোষ দুর্বলভাবে বলল, আমি যে ঠিক বিশ্বাস করি তা নয়, তবে অনেক সময় এগুলো তো এমন মিলে যায়। ওইটাই তো হেরে যাওয়ার লক্ষণ। আজ থেকে অনেক দিন আগে ভেনিসের একজন ডাক্তার বলে দিয়ে গিয়েছিলেন, পেটের ব্যথাটা ঠিক পেটের অসুখ নয়, মাথার অসুখ। তা তোর অফিসের গোলমালটা মিটেছে? না ভাই, কিছুতেই প্রমোশনটা দিল না। আসলে তো তুই প্রমোশনের ব্যাপার জানাবার জন্যই জ্যোতিষীর কাছে গিয়েছিলি। মানসিক বার্ধক্যের খাঁটি চিহ্ন। স্বপ্না পায়েসের থালা এনে বিদ্যুতের পাশে দাঁড়িয়েছে। সে বলল, সত্যি বাপি, তুমি বড্ড বুড়ো হয়ে যাচ্ছ আজকাল। বিদ্যুৎ স্বপ্নার কাঁধে হাত রেখে বললে, এই দেখ, ইয়ংকার জেনারেশন, ওসব কিছু বিশ্বাস করে না এরা। ওরা অনেক ফ্রি। বন্দনাকে বলেছিলাম আমি রোজ তোকে একটু করে ব্র্যান্ডি খাওয়াতে, তাহলেই টেনশন অনেক কেটে যেত। মেয়ের সামনে নিষিদ্ধ পানি উল্লেখ করাতে বন্দনা আর পরিতোষ দুজনই অস্বস্তি বোধ করে। দুজনেই মেয়ের দিকে তাকায়। স্বপ্না বলল, বাপি, তাই খাও না, ব্র্যান্ডি তো ডাক্তারেরাও খেতে বলে। চমৎকার মেয়ে। এই কথা বলে স্বপ্নার কান ধরে নিজের দিকে একটু টানল বিদ্যুৎ। স্বপ্নার পিঠটা ছুঁয়ে রইল বিদ্যুতের বুক। বন্দনা সেদিকে আর চোখে তাকিয়েই চোখ ফিরিয়ে নিল। অফিসের বন্ধ করে বিদ্যুৎ তাকেও ওই রকম ভাবেই টানতে চেয়েছিল। তাড়াতাড়ি সে বললে, এই স্বপ্না, পায়েস দিলি, জল দিলি না, যা জল নিয়ে আয়। স্বপ্না আদুরে গলায় বলল, তুমি একটু এনে দাও না মা। পরিতোষও প্রশ্রয় দিয়ে বলল, জন্মদিনে তুমি কিন্তু মেয়েটাকে বড্ড খাটাচ্ছ। বন্দনার হঠাৎ অভিমান হয়ে গেল। সে বুঝি মেয়েকে কম ভালোবাসে? পরিতোষ কিছু বোঝে না। সে গজগজ করে বলল, এসব শিখতে হয়, মিষ্টি দিলে সঙ্গে জলও দিতে হয়। বিদ্যুৎ উঠে দাঁড়িয়ে বলল, দেখি স্বপ্না, তুমি কতটা লম্বা হয়েছ। পাশাপাশি দাঁড়িয়ে উচ্চতা মাপবার কথা, কিন্তু বিদ্যুৎ স্বপ্নাকে নিয়ে এলো নিজের বুকের কাছে। বলল, ইস, প্রায় আমার চিবুকের সমান। বাহ, বেশ লম্বা হয়েছ কিন্তু। সেই দিনও যাকে ফ্রক পরা পুঁচকে মেয়ে দেখেছি, আজ সে পুরোপুরি ইয়াং লেডি। পরিতোষ বলল, বিদ্যুৎ, তোর যে বয়স বেড়েছে সেটা কিন্তু বোঝাই যায় না। বন্দনার কিন্তু পছন্দ হলো না এই কথাটা। সে বলল, কেন বোঝা যাবে না? মেজ তো চুল পেকেছে। চুল পাকলে আর কি হয়, বিদ্যুৎ কিন্তু আমার চেয়ে 1 বছরের বড়। একটু বাদে বিদ্যুৎ স্বপ্নাকে বলল, তাহলে এই কথাই রইল, একদিন আমার সঙ্গে সিনেমা এবং বাইরে খাওয়া, তোমার জন্মদিন উপলক্ষে। তোমার বাবা মাকে নেমন্তন্ন করতেও পারি, আবার নাও পারি। কিন্তু রাতের বেলা বিছানায় পরিতোষের পাশে শুয়ে বন্দনা বলল, তোমার বন্ধু ওই বিদ্যুৎকে আমার একটুও ভালো লাগে না। পরিতোষ রীতিমতো অবাক হয়ে গেল। কেন, হঠাৎ বিদ্যুৎ কি করলো? আগে তো তুমি ওর সঙ্গে খুব গল্প করতে। আজকাল যেন কেমন হয়ে গেছে, একটু হালকা ধরনের। ও একটু ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসে, কিন্তু যাই বলো, খাঁটি জেন্টলম্যান। ছাই জেন্টলম্যান। একদিন এক একটা মেয়ের সঙ্গে। তুমি আবার তা দেখলে কি করে? মানে, সবাই তো বলা বলি করে। হ্যাঁ, এক সময় ওর খুব মেয়েদের দিকে ঝোঁক ছিল বটে, কিন্তু তখনও আমরা জেনেছি ও খাঁটি জেন্টলম্যানের মতন, কখনো কোনো মেয়ের উপরে জোর করেনি, কারুকে মিথ্যে কথা বলে ভুলায়নি, অনিচ্ছুক মেয়ের সঙ্গে ও কিছু করেনি। তুমি দেখছি তোমার বন্ধুর সম্বন্ধে একেবারে গদগদ। রাগ করে চুপ করে রইল বন্দনা। পরিতোষ কিচ্ছু বোঝে না। বাচ্চা মেয়েদের
আমার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে নাকি? তাদের তো কেউ একবার সুন্দর বললেই অমনি গলে যায়। আদর করবার জন্য পরিতোষ যখন বন্দনার জামার বোতাম খুলতে লাগলো, তখন বন্দনার মনে পড়ল কতদিন সঞ্জয়ের সঙ্গে দেখা হয়নি। পরক্ষণেই এজন্য অনুতপ্ত বোধ করল সে। পাশ ফিরে স্বামীকে আবেগের সঙ্গে জড়িয়ে ধরল। দিন 3 বাদে কলেজ থেকে ফিরে স্বপ্না উত্তেজিতভাবে বলল, মা, আজ জানো বিদ্যুৎ কাকার সঙ্গে দেখা হয়েছিল। বন্দনা সতর্কভাবে বলল, কোথায়, কি করে দেখা হলো? আমরা কলেজ থেকে ডিবেট শুনতে এসেছিলাম, সেখানে গিয়ে দেখি মা, বিদ্যুৎ কাকা একজন জাজ। উনি নাকি একসময় খুব ভালো ডিবেটার ছিলেন। আচ্ছা মা, বিদ্যুৎ কাকা খুব ভালো ছাত্র ছিলেন, তাই না? তা আমি কি করে জানবো? তোর বাবাকে জিজ্ঞেস করিস। বিদ্যুৎ কাকা জানো গাড়িতে করে আমাকে পৌঁছে দিলেন, আর পার্ক স্ট্রিটে চাইনিজ খাবার খাওয়ালেন। বন্দনা ঠিক বুঝেছিল বিদ্যুৎ শুধু পৌঁছে দেয় না কারুকে, মাঝপথে কোনো দোকানেও নিয়ে যায়। ও কি তবে স্বপ্নাকেও হাত ধরেছিল? বন্দনা ভাববার চেষ্টা করল সেই দোকানে কেবিন আছে কিনা। নেই বোধ হয়। যাক, তবু খানিকটা নিশ্চিন্ত। কিন্তু গাড়িতে তুই একা ছিলি? না মা, আমাদের ক্লাসের আরো 2টি মেয়ে ছিল। বন্দনা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলল। শুধু শুধুই বিদ্যুৎকে সে খারাপ ভাবছিল। হাজার হোক, মানুষটা দায়িত্বজ্ঞানহীন নয়, একটু আমোদের স্বভাবের এই যা। মা, বিদ্যুৎ কাকার কিন্তু দারুণ ম্যানলি চেহারা। কি সুন্দর করে কথা বলতে পারেন মা, অনেক কিছু জানেন। আমাদের বলছিলেন চার্লস লিন্ডবার্গের কথা। তিনি প্রথম এরোপ্লেনে চড়ে আটলান্টিক পাড়ি দিয়েছিলেন। পরে যখন এরোপ্লেনকে যুদ্ধের কাজে লাগানো হয়, জানো মা, ওই লিন্ডবার্গে তখন তার বিরুদ্ধে প্রচার শুরু করেন। আচ্ছা আচ্ছা, যা, এখন জামা কাপড় ছেড়ে নে। মা, বিদ্যুৎ কাকাকে আমি বলেছি, খাওয়াটা তো হলো, এখনো কিন্তু সিনেমা দেখানোটা বাকি রইল। আবার সিনেমায় যাবি নাকি? বারে, উনি তো বলেছিলেন সেদিন, তোমার মনে নেই? সে তো এমনি কথার কথা। মোটেই কথার কথা নয়, আমি ছাড়ছি না। বিদ্যুৎ কাকা ভুলে গেলেও আমি ঠিক মনে করিয়ে দেব। বন্দনা একবার ভাবল মেয়েকে ধমক দিয়ে বলে দেবে, না না, বিদ্যুৎ কাকার সঙ্গে সিনেমা দেখতে যাবি না। কিন্তু থেমে গেল। মেয়ে যদি কারণ জিজ্ঞেস করে? সরল মেয়ে, কিছুই বোঝে না। সে কি মেয়ের সামনে বিদ্যুতের নিন্দে করতে পারবে? মেয়ে যদি মুখের উপরে বলে দেয়, ছি মা, তোমার মনটা এত নোংরা। তাই কথা ঘুরিয়ে নিয়ে মুখের হাসি টেনে বন্দনা বলল, তোদের ক্লাসের কোনো ছেলে টেলের সঙ্গে তোর বন্ধুত্ব হয়নি তো? হ্যাঁ, কেন হবে না? কেউ প্রেম টেম করবার চেষ্টা করে না? আমাদের সময় কিন্তু ক্লাসের ছেলেরা খুব জ্বালাতন করত। স্বপ্না অবজ্ঞার সঙ্গে ঠোঁট উল্টে বলল, যা সব ন্যাকা ছেলে, ওদের সঙ্গে প্রেম করতে বয়ে গেছে, একটুও ম্যাচিওরিটি নেই। বন্দনার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, সেদিন ট্রাম স্টপে সেই ছেলেটি স্বপ্নার ব্যাগ থেকে কি যেন বার করে নিয়েছিল, কিন্তু জিজ্ঞেস করা হলো না। পরিতোষ কদিন থেকেই অসুস্থ, ছুটি নিয়ে বাড়িতে আছে। তার অসুস্থতা এমনিতে বোঝা যায় না। বাড়িতে বিশ্রাম নিলে সে ভালোই থাকে, মেজাজটাও ভালো থাকে। বৃহস্পতিবার সন্ধ্যের পরেও স্বপ্না বাড়ি ফিরল না। বন্দনার পরিতোষ দুজনেই দারুণ চিন্তিত হয়ে পড়ল। মেয়ে তো কখনো এত দেরি করে না। যদি সে বন্ধুবান্ধবদের সঙ্গে কোথাও যায়, খবর দেয় আগেই। স্বপ্না ফিরল 9টার একটু পরে। কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই সে বলল, হঠাৎ বিদ্যুৎ কাকার সঙ্গে সিনেমা চলে গেলাম।
পরিতোষ খানিকটা নিশ্চিন্তভাবে বলল, বিদ্যুতের সঙ্গে? সেই যে সেদিন বলেছিল। তুই বুঝি ঠিক আদায় করেছিস? বন্দনা গম্ভীর, একটু কড়াভাবে বলল, বাড়িতে কোনো খবর দিসনি কেন? মানে, সেদিন তোমাকে বললাম না বিদ্যুৎ কাকার সঙ্গে সিনেমায় যাব? তা বলেছিলি, কিন্তু আজকেই যে যাবি। ঠিক ছিল না তো কিছু। বিদ্যুৎ কাকাকে টেলিফোন করলাম, উনি বললেন চল, তাহলে আজকেই চল। পরিতোষ জিজ্ঞেস করল, বাড়ি ফিরলি কার সঙ্গে? বিদ্যুৎ কাকাই পৌঁছে দিয়ে গেল। ওকে টেনে নিয়ে এলি না কেন? উনি বললেন আর একদিন আসবেন, আজ একটা পার্টি আছে। বাবা, আমি একদিন বিদ্যুৎ কাকার বাড়িতে যাব। ওর বাড়িতে নাকি অনেক বই আছে। তা আছে, ও তো একটা বইয়ের পোকা। বন্দনা জিজ্ঞেস করল, তুই কি একা গিয়েছিলি নাকি আর কেউ ছিল? আর কে থাকবে? একা সিনেমায়, তারপর গাড়িতে? স্বপ্নার চোখ মুখ কি একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে? একটু বেশি ছটপটে? বন্দনার বুক কাঁপে। দুদিন ধরে বন্দনার মনটা ভার হয়ে থাকে। কিছুতেই মেয়ের জন্য দুশ্চিন্তা মন থেকে তাড়াতে পারে না। মনে পড়ে নিজের ওই বয়সটার কথা। মা বাবা তখন কোনো ব্যাপারে সন্দেহ প্রকাশ করলেই গা জ্বালা করত। বাড়িতে কড়া শাসন ছিল বলেই তো সে লুকিয়ে সঞ্জয়ের সঙ্গে। তবু তো স্বপ্না এখনো কিছু লুকোয় না। সমবয়সী ছেলে মেয়েরা মেলামেশা করবেই। সময় অনেক বদলে গেছে। বেশি শাসন করতে গেলে আরো গোলমাল হয়। কিন্তু স্বপ্না যদি বিদ্যুতের বেশি ভক্ত হয়ে পড়ে? একটা বাচ্চা মেয়ে, ভালো মন্দ বোঝবার ক্ষমতা নেই। এই কথা বন্দনা কার সঙ্গে আলোচনা করবে? স্বামীকে বললে সে হেসে উড়িয়ে দেবে। বিদ্যুৎ সম্পর্কে তার অন্ধ বিশ্বাস। মেয়ে যে বড় হয়েছে পরিতোষ তাও বোঝে না। এই বিষয় নিয়ে সঞ্জয়ের সঙ্গেও কোনো আলোচনা করা যায় না। সঞ্জয়ের কাছে সে একটি নারী, সেখানে তো সে জননী নয়। স্বপ্না বিদ্যুতের বাড়ি নিয়ে যাবার জন্যে পরিতোষকে রোজ তাড়া দিচ্ছে। পরিতোষে সময় হচ্ছে না। স্বপ্না তাহলে একাই যেতে চায়। বন্দনা নানা ছুতোয় তাকে নিরস্ত করছে প্রত্যেক দিনই। মেয়ের যেন আরো বয়স কমে যাচ্ছে দিন দিন। একটা হুজুগ উঠলেই হলো। কোথায় ছিল বিদ্যুৎ মাত্র 2 সপ্তাহ আগেও? এই বাড়িতে সে আগে কখনোই আসেনি। পুরনো বাড়িতে মাঝে মাঝে আসতো, ছেলে মেয়েদের অনেক মজার মজার গল্প বলতো। তখন তার চোখ ছিল বন্দনার দিকে, তখন ভয় ছিল না। অফিসে বেলা 3টের সময় টেলিফোন করলো সঞ্জয়। চাপা মৃদু গলা। আজ কি বন্দনা দেখা করতে পারবে তার সঙ্গে? বন্দনা রীতিমতো কেঁপে উঠল। প্রায় 2 মাস দেখা হয়নি সঞ্জয়ের সঙ্গে। আজকের দিনটা মেঘলা মেঘলা। টুক করে অনায়াসেই অফিস থেকে বেরিয়ে পড়া যায়। বন্দনা জিজ্ঞেস করল, তুমি কেমন আছো? সঞ্জয় বলল, কি জানি। সঞ্জয় এইভাবেই কথা বলে। যখনই তার মন খারাপ থাকে সে স্পষ্ট করে কোনো কথা বলতে চায় না। শিশুর মতো অভিমান করে থাকে। অনেক আদর যত্নে বন্দনাকে ওর মান ভাঙাতে হয়। তুমি আজ আসতে পারবে? বন্দনা একটু দ্বিধা করল, তারপর বলল, না, আজ যে কোনো ক্রমেই উপায় নেই। কেন? আজ খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরবো বলে এসেছি। ও বাড়িতেই থাকে কিনা। আচ্ছা, এই শোনো। সঞ্জয় লাইনটা কেটে দিয়েছে। এরপরে কোন দিন দেখা হতে পারে সে কথাও জিজ্ঞেস করলো না। পুরুষ মানুষ এত অভিমানী হয়? বন্দনার মনের মধ্যে একটা বিষাদ, অথচ শরীরে যেন একটা উত্তেজনার ভাব। কেন সে সঞ্জয়কে না বলল? সত্যি তো বাড়ি ফেরবার কোনো তাড়া নেই।
2 মাস বাদে যদি সে আজ সঞ্জয়ের পাশে একটু বসতে পারত, হয়তো নিজেই একটু শান্তি পেত। শরীরের চাঞ্চল্যটা কিন্তু রয়েই গেল, কিছুতেই মন বসছে না। এক সময় সে তার অফিস থেকে বেরিয়ে চলে এলো পাশের অফিসে। বিদ্যুৎ খুব মন দিয়ে কি যেন লিখছিল। বন্দনা ঘরে ঢোকার পর সুইং দরজা আপনি আপনি বন্ধ হবার সঙ্গে সঙ্গে সে মুখ তুলে তাকালো। বেশ খুশি হলো বন্দনাকে দেখে। হঠাৎ হঠাৎ তুমি চলে এলে যে? এমনি। কেন, আসতে পারি না? অনেকদিন আসনি তো। মানে, আপনিও তো যাননি। ভাবলাম আমি বুড়ো হয়ে গেছি, আমার সঙ্গে আর তোমার কথা বলতে ভালো লাগবে। বসো, দাঁড়িয়ে রইলে কেন? বসতে গিয়েও বসলো না বন্দনা। বিদ্যুতের ফাইলের দিকে চোখ গেল। বিদ্যুৎ কিছু লিখছিল না, পেন্সিলে হিজিবিজি ছবি আঁকছিল, একটা মেয়ের মুখ। ছবিটা ভালো করে দেখবার জন্যে বন্দনা ওর পাশে গিয়ে দাঁড়ালো। না, চেনা কারোর মুখের আদল নেই। এই বুঝি কাজ হচ্ছে? কি করি, কাজে মন বসছে না যে। সেদিন পাকা চুল বলেছিলাম বলে বুঝি ডাক করা হয়েছিল? হাত দিয়ে দুষ্টুমির ভঙ্গিতে বিদ্যুতের মাথার সব চুল এলোমেলো করে দিল বন্দনা। বিদ্যুৎ অবাক হয়ে মুখ তুলে তাকালো। সোজা সেই চোখে চোখ ফেলে হাসি ঝলমলে তাকিয়ে রইল বন্দনা। এখন যদি বিদ্যুৎ তার কান ধরে বুকের কাছে টেনে নিয়ে আসতে চায়, সে আপত্তি করবে না। বিদ্যুৎকে ফেরাতেই হবে। বিদ্যুৎ নাকি জেন্টলম্যান, সেইটুকুই যা ভরসা।